Okay. আচ্ছা, আমি লাইভের লিঙ্কটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি। একটু চেক করে জানাবেন যে আপনারা সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা, যেহেতু ক্লাসটা রেকর্ড রাখতে হয়। এই জন্য আমাদের সাউন্ড ঠিক না থাকলে পরবর্তীতে ঝামেলা হবে, তাই না? একটু চেক করে জানান তো কি অবস্থা। আর লাইভটা যেহেতু পেজের মধ্যে হচ্ছে, আপনারা আপনাদের বন্ধু বান্ধবীদের মেনশন করে দিতে পারেন, যারা ফোর্থ ইয়ার নিউ ফোর্থ ইয়ার বা ওল্ড ফোর্থ ইয়ারে আছে তাদেরকে মেনশন করলে তারা হয়তো ক্লাসটা করলে উপকৃত হলেও হতে পারে। আমি বলতেছি না যে উপকৃত হবেই, আমার কথা হচ্ছে হলেও হতে পারে। বুঝতে পারছি। ওকে, আমরা একটু সবাই পারলে লাইভটা শেয়ার করে দিতে পারি। শেয়ার করে রেখে দেন যাতে করে পরবর্তীতে আপনারা দেখতে পারেন। আর এটা তো এমনিতেই 30 দিন পর থাকে না। ওকে, মূলত হচ্ছে আমাদের নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে দ্য হেরিয়াপ। হেরিয়াপের লেখক কে? অজিন, অজিন অনিল। আর বাঙালি, বাংলাদেশে এটাকে কি বলবে? ইউজিনি, তাই না? কি ইউজিনি বলবে? আচ্ছা, এটাকে হচ্ছে দুইভাবে উচ্চারণ করা যায়, একটা হচ্ছে অজিন অনিল, আর একটা হচ্ছে ইউজিন অনিল। ইউজিন হচ্ছে কিছু এটা মূলত এই যে আমেরিকানরা এই সাইডের মানুষগুলো বলে। আর এটা হচ্ছে ইটালিক বা রোমান, ল্যাটিন বা ইংল্যান্ডের এই সাইডে মূলত ব্রিটিশরা এটাকে ইজিন বলে, উজিন। তো ইউজিন বলা যায়। যেমন হচ্ছে আমরা ওই যে ইদি পাস বলতাম, ঠিক এরকম ইজিন বলা যায়। তো ইজিন ওনিলের লেখা আমাদের এই যে দ্য হ্যারি অ্যাপ, এটা কিন্তু একটা বিখ্যাত অভিব্যক্তিমূলক একটা নাটক কিন্তু। এটা মূলত আমাদের শিল্প যুগের শ্রেণীবিভাগ এবং মানুষের অস্তিত্বের সংকটটাকে তুলে ধরেছেন। এই গল্পের যে নায়ক, ওনার নাম হচ্ছে ইয়াং, YANK, ইয়াং। একটা স্টিমশিপের কয়লা শ্রমিক ছিল সে, যে নিজেকে জাহাজের ইঞ্জিনের সাথে বিলং বা মানানসই মনে করত। তো এই গল্পের শুরুটা হয়েছিল কিভাবে? ইয়াং নিজেকে খুব শক্তিশালী এবং কাজের ক্ষেত্রে অপরিহার্য মনে করত। সে মনে করত সেই এই দুনিয়াটা চালাচ্ছে। তো এই নাটকের টার্নিং পয়েন্টটা হচ্ছে মিলড্রেড ডগলাস নামে একটা ক্যারেক্টার আছে। এই মিলড্রেড ডগলাস নামে একজন ধনী মেয়ে,
যে জাহাজের মালিকের মেয়ে ছিল, এবং কয়লা ঘর বা স্টকহোল পরিদর্শনে এসেছিল সে। সে ইয়াংকের কয়লায় মাখামাখি অবস্থা দেখে তাকে বলেছিল ফিল দি বিস্ট, অর্থাৎ নোংরা পশু বলে সম্বোধন করেছিল, এবং তাকে দেখে অজ্ঞান হয়ে গিয়েছিল। তো এই মিলগ্রেডের এই যে মন্তব্যটা করলো ইয়াংকের প্রতি, তো এতে করে ইয়াং গভীরভাবে আঘাতপ্রাপ্ত হয় এবং তার আত্মবিশ্বাস ভেঙে পড়ে। সে বুঝতে পারে সে সমাজের উচ্চবিত্তদের কাছে কেবল একটা পশুর মতো। ইয়াং তখন নিউ ইয়র্ক সিটিতে এসে উচ্চবিত্তদের মাঝে নিজের জায়গা খোঁজার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। সে নিজেকে মানুষের দুনিয়া এবং প্রকৃতির মাঝে খুঁজে পায় না। শেষে সে চিড়িয়াখানায় গিয়ে সে একটা গরিলাকে, দ্য হেরি এপ, এই এপ মানে গরিলা, এই গরিলাকে আলিঙ্গন করতে যায় এবং তার সাথে একাত্মতা অনুভব করে। গরিলাটি তাকে পিষে ফেলে এবং ইয়াং সেখানে মারা যায়। তো এই যে নাটকটা আমাদের পুঁজিবাদী সমাজে শ্রমিক শ্রেণীর বিচ্ছিন্নতা, যেটা এলিয়েনেশন, শিল্পায়নের নেতিবাচক প্রভাব এবং মানুষের অস্তিত্বের অর্থহীনতাকে তুলে ধরতেছে। কিন্তু ক্লিয়ার? তো আমাদের এই যে ইজিন অনেলের মূলত ইউজিন অনেল was a famous American playwright and one of the most important figures in American drama. He was born on October 16, 1888, 1888, and died on November 27, 1953. অনিল রোড প্লেস দ্যাট শোড রিয়েল লাইফ। অনিল কি করেছিল? তার লেখাগুলো সে মূলত বাস্তবিক জীবন, হিউম্যান স্ট্রাগল, মানুষের সংগ্রামগুলো অ্যান্ড ডিপ ইমোশন, এই ব্যাপারগুলো তিনি ফুটিয়ে তুলতেন। হিজ স্টোরিজ অফেন ফোকাস অন ফ্যামিলি কনফ্লিক্টস। তার যে গল্পগুলো থাকতো, এই গল্পগুলো প্রায়শই ফোকাস করা হইতো কোন বিষয়গুলোতে? পারিবারিক যে দ্বন্দ্বগুলো, যে ব্যক্তিগত যে ভোগান্তিগুলো, অ্যান্ড দ্য হার্শ রিয়েলিটিস অফ লাইফ, এবং জীবনের কঠিন বাস্তবতাগুলোকে। হি ইজ নোন ফর মেকিং ড্রামা সিরিয়াস, রিয়ালিস্টিক অ্যান্ড মিনিংফুল, মুভিং অ্যাওয়ে ফ্রম সিম্পল এন্টারটেনমেন্ট। সাম অফ হিজ মোস্ট ফেমাস plays A Long Day's Journey into Night, The Harriet, The Emperor Jones. His work earned him great recognition, including the Nobel Prize in Literature. Eugene O'Neill Eugene O'Neill remains an important and influential figure in American literature and theater. বোঝা যায় বাক্যগুলো? যেভাবে বাক্যগুলো বলা হচ্ছে এভাবে বাংলার দরকার হয় না, বা যেভাবে বাক্যগুলো লেখা আছে দরকার হয়। তো এই যে ইউজিন ওনেল, এই ইউজিন ওনেলের মূলত পুরো নামটা ইউজিন গ্লাডস্টোন, GLADSTON, ইউজিন গ্লাডস্টোন ওনেল। এই ইউজিন গ্লাডস্টেন ওনেল, আমি বললাম যে তিনি 1888 সালের 16 অক্টোবরে জন্মগ্রহণ করেছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির এক হোটেল রুমে সেখানে জন্মগ্রহণ করে। তার পিতা, যিনি ছিলেন জেমস ওনিল, একজন মঞ্চ অভিনেতা ছিল। তার মাতা এল্লা কুইনলান ওনিল ছিলেন গৃহিণী। ছোটবেলা থেকে ইউজিন পারিবারিকভাবে অশান্তি এবং ব্যক্তিগত কষ্টে বেড়ে ওঠেন। তার জীবনটা ছিল দুঃখ এবং আহ, অনেকটা মাতৃ অভ্যাসের মধ্যে ছিল। পিতার কঠোরতার মধ্যে ছিল, নিজের অসুস্থতা তার গভীর প্রভাব ফেলেছিল। তিনি সংক্ষিপ্ত সময়ের জন্য প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন, কিন্তু পড়াশোনা শেষ করতে পারেন নাই। পরে তিনি সমুদ্র যাত্রা করেন এবং নানা অস্থায়ী কাজ করেছিলেন। সমুদ্র জীবনের অভিজ্ঞতা তার নাটকের বিষয়বস্তুতে বিশেষভাবে ফুটে ওঠে। অনিল মার্কিন সাহিত্যে ইউরোপীয় বস্তুত্ববাদ বা বাস্তববাদ, প্রতীকবাদ এবং মনস্তত্ত্বের গভীরতায় উন্নীত করেন। তার রচনায় মানুষের একাকিত্ব, দুঃখ, ভাগ্য, পারিবারিক দ্বন্দ্ব ও জীবনের অর্থহীনতা নিয়ে আলোচনা করা হয়েছে। তার প্রধান রচনাগুলো হলো দ্য হেরিয়েপ,
যেটা 1922 সালে মূলত পাবলিশড হয়েছিল। এই নাটকটা মূল বিষয়বস্তুটা হচ্ছে শিল্পায়িত সমাজে শ্রমিক শ্রেণীর নিঃসঙ্গতা ও মানুষের পরিচয় সংকট নিয়ে লেখা একটা নাটক। এরপরে আরো অনেক তার লেখা মূলত নাটক আছে, যেমন হচ্ছে যে বলা যায় বিয়ন্ড দ্য হরিজন, দ্য ইম্পেরিয়র জোনস, তারপর হচ্ছে যে ডিজায়ার আন্ডার দ্য এলমস, তারপর হচ্ছে স্ট্রেন্স ইন্টারলুড, মর্নিং বিকামস ইলেকট্রা, লং ডেজ জার্নিজ ইনটু নাইট, এরকম অনেকগুলো আমরা তার লেখা গুরুত্বপূর্ণ নাটকের নাম বলতে পারবো। এবং লং ডেজ জার্নি ইনটু নাইট, এই যে নাটকটার নাম দেখতেছেন লং ডেজ জার্নি ইনটু দ্য নাইট, এই নাটকটা মূলত একটা আত্মজীবনীমূলক নাটক। এটা 1957 সালে মানে 56 সালে প্রকাশিত হয়েছিল এবং এই নাটকটার জন্য 1957 সালে সে হচ্ছে পুলিৎজার প্রাইজ জিতেছিলেন। বুঝতে পারছেন? তার বেশিরভাগ অনেকগুলো নাটকেই হচ্ছে পুলিৎজার প্রাইজ প্রাপ্ত, যেমন বিয়ন্ড দ্য হরিজন, এটাও পুলিৎজার প্রাইজ এনে দিয়েছিল তাকে। তারপর হচ্ছে যে আন্না খ্রিস্টি, সমুদ্র জীবনের সাথে জড়িত একটা মেয়ের কাহিনী, এটাও হচ্ছে পুলিৎজার প্রাইজ এনে দিয়েছিল। তারপর স্ট্রেন্স ইন্টারলুড, যেটা 1928 সালে প্রকাশিত হয়, এই নাটকটা যেখানে চরিত্ররা মনের কথা প্রকাশ করতে পেরেছিল, সেটাও পুলিৎজার প্রাইজ প্রাপ্ত হয়েছিল। তো তিনি চারবার পুলিৎজার প্রাইজ অর্জন করেন। 1936 সালে তিনি নোবেল পুরস্কার বা নোবেল প্রাইজ পেয়েছিল। কত সালে? 1936 সালে বা 1936। তিনি প্রথম আমেরিকান নাট্যকার যিনি নোবেল পেয়েছিলেন, প্রথম ফার্স্ট আমেরিকান প্লেরাইট যিনি নোবেল পেয়েছিলেন। অনিল জীবনের শেষ দিকে নানা শারীরিক অসুখে ভুগেছিলেন এবং 1953 সালের 7ই নভেম্বর বোস্টনের একটি হোটেলে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর সময় তিনি বলেছিলেন, বোর্ন ইন আ হোটেল রুম অ্যান্ড ডাইড ইন আ হোটেল রুম, অর্থাৎ একটা হোটেল রুমে আমার জন্ম, একটা হোটেল রুমে আমার মৃত্যু। ক্লিয়ার? সে হোটেল রুমে জন্মগ্রহণ করেছিল, হোটেল রুমে মৃত্যুবরণ করলো, এই জন্য তার জন্মটা হয়েছিল হোটেল রুমে। কোথায় সেটা? মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির এক হোটেল রুমে। আর মৃত্যুবরণ করলো কোথায়? বোস্টনের একটি হোটেলে। তো তিনি মৃত্যুর পূর্ব মুহূর্তে বলে গেছেন, বোর্ন ইন আ হোটেল রুম অ্যান্ড ডাইড ইন আ হোটেল রুম। একটা হোটেল রুমে জন্ম আর একটা হোটেল রুমে তার মৃত্যু। তাকে কি বলা হয়? গুরুত্বপূর্ণ একটা কথা হয়তো আমরা সেরে ফেলেছি বইয়ে, সেটা হচ্ছে ফাদার অফ মডার্ন আমেরিকান ড্রামা হিসেবে তাকে সমাদৃত করা হয়। ওকে, বুঝতে পেরেছেন? এরপর হচ্ছে হেরিয়েপ সম্পর্কে দেওয়া আছে। দ্য হেরিয়েপ ইজ এ ফেমাস প্লে রিটেন বাই ইউজিন অনিল. It was first published in 1922. The play is about the struggle of an ordinary man and his place in modern society. The main character is young, a strong, and hardworking sheep laborer. Although he is physically powerful, he feels that he does not belong in society. সে মূলত শক্তিশালী শারীরিকভাবে এবং সে অনুভব করে যে সে এই সমাজে বিলং করতে পারবে না, বসবাস করতে পারবে না। দ্য প্লে শোজ হাউ মডার্ন লাইফ অ্যান্ড সোশ্যাল ডিফারেন্স can make a person feel alone, confused, and frustrated. The area explore themes of strength, identity, independence, and the conflicts between individuals and society. এই থিমগুলোই মূলত হচ্ছে প্রকাশ করে। আমাদের এই হেরিয়েপের মূলত হচ্ছে টাইটেলটা হচ্ছে, ফুল টাইটেল হচ্ছে দ্য হেরিয়েপ, এবং এর পাশাপাশি বলা যায় দ্য হেরিয়েপ মানে আরও এই টাইটেলটাকে এক্সপ্যান্ডেড করা যায় আ কমেডি অফ এনশিয়েন্ট অ্যান্ড মডার্ন লাইফ ইন 8 সিন। তবে এটা ফুল টাইটেল না, ফুল টাইটেল হচ্ছে দ্য হেরিয়েপ। দেন আমাদের অথার তো বললাম ইউজিন অনিল 1888 সালে জন্মগ্রহণ করেছে আর 1953 সালে মৃত্যুবরণ করেন। ফার্স্ট পাবলিশড হচ্ছে 1922 সালে। এবং হচ্ছে যে এটা যদি রিটেন টাইম চিন্তা করি কবে লেখা হয়েছে,
রিটেন টাইম তাহলে হচ্ছে 1921 থেকে 1922 এই সময়ের মধ্যে এটা লেখা হয়। এবং এটা ফার্স্ট পারফর্ম করা হয়েছিল কখন? যেহেতু এটা একটা নাটক, অবশ্যই পারফর্ম করা হয়, তাই না? এগুলো নোট করে নেন। ফার্স্ট পারফর্ম, ফার্স্ট পারফর্ম কখন? পারফরমেন্স, NACE, 9 মার্চ 1922, 9 মার্চ 1922 সালে এটা হচ্ছে নিউ ইয়র্ক সিটির মধ্যে পারফর্ম করা হয়। বুঝতে পারছেন? তো এখানে আমাদের জানরা দেওয়া আছে ড্রামা বা এক্সপ্রেশনিস্ট প্লে। এখন এক্সপ্রেশনিস্ট প্লে বা এক্সপ্রেশনিস্ট ড্রামা জিনিসটা সম্পর্কে আইডিয়া আছে? বলতে পারবেন কেউ? এটা হচ্ছে মূলত হচ্ছে আমাদের মডার্ন একটা নাটকের প্রকারভেদ বলা যায়। মডার্নের সময়ে এই জিনিসগুলো প্রকাশিত হয়েছিল। এই এক্সপ্রেশনিস্ট ড্রামার পাশাপাশি এটাকে বলা হয় সোশ্যাল কমেন্টারি, তারপর এটাকে আবার বলা যায় হচ্ছে মডার্ন ট্র্যাজেডি। এরকম নানাভাবে এই নাটকটাকে এক্সপ্লেন করা যায়। তাছাড়াও আমাদের এই যে দ্য হিরিয়েভ, এটা হচ্ছে যেহেতু এই মডার্ন এজের বাস্তবিক ব্যাপারগুলোকে বা রিয়েলিস্টিক ব্যাপারগুলোকে ফুটিয়ে তোলা হয়, তো এই মডার্ন এজের বিষয়বস্তুগুলো ফুটিয়ে তোলা এবং হচ্ছে যে আহ, এটা মূলত আমাদের যদি খেয়াল করি অনেক দিক থেকে আসলে এক্সপ্লেনেশন করা যায়। যেমন হচ্ছে এক্সপ্রেশনিস্ট নাটকটা হচ্ছে আমাদের বিশেষ করে আধুনিক নাটকের একটা গুরুত্বপূর্ণ ধারাকে বোঝানো হয়। এটা প্রধানত আমাদের 20th সেঞ্চুরি, যেটা হচ্ছে আমাদের এই যে 1901 থেকে 2000 সাল, এই সময়টাতে মূলত এর 20th সেঞ্চুরি শুরুর দিকে ইউরোপে বিশেষ করে জার্মানিতে জনপ্রিয় হয়ে উঠেছিল। এই ধরনের নাটক বাস্তব জীবনের ঘটনাকে হুবহু দেখানোর চেষ্টা করে না, বরং এটি মানুষের মনের ভেতরের অনুভূতি, তাদের মনের ভেতরের ভয়, উদ্বেগ, স্বপ্ন এবং মানসিক অবস্থাকে প্রকাশ করার চেষ্টা করে। এক্সপ্রেশনিস্ট নাটকে বাস্তবতার চেয়ে মানসিক সত্যটা বেশি গুরুত্বপূর্ণ। তাই মঞ্চসজ্জা, সংলাপ এবং চরিত্রের আচরণ অনেক সময় অস্বাভাবিক ও অতিরঞ্জিত হয়। এর মাধ্যমে নাট্যকার মানুষের ভেতরে দুঃখ, একাকিত্ব এবং আধুনিক জীবনের সংকটগুলো প্রকাশ করে। ধারণা পেয়েছেন? অর্থাৎ এক্সপ্রেশনিস্ট নাটকের মধ্যে অবাস্তব দৃশ্য থাকে, অদ্ভুত কিছু আলোর ব্যাপার থাকে, বিকৃত মঞ্চসজ্জা থাকে এবং প্রতীকী চরিত্র থাকে। এই নাটকের কিছু মূল বৈশিষ্ট্য হচ্ছে মানুষের অন্তর্দ্বন্দ্ব, মনের মধ্যে একটা দ্বন্দ্ব থাকবে, সেই অন্তর্দ্বন্দ্বের অনুভূতি প্রকাশ ঘটবে। যেমন আমাদের নাটকগুলোতে ভয়, হতাশা, রাগ, উদ্বেগ, একাকিত্ব, এই ব্যাপারগুলো আমাদের ফুটে ওঠে। ওকে। যেমন আমাদের দ্য হেরিয়ের, এই নাটকটাকে যদি আমরা অ্যাপ্রেশনিস্ট ড্রামা বলতে চাই, বা এই ধরনের প্রশ্ন থাকলেও থাকতে পারে, আমার দেখা হয় নাই বা ওইভাবে মাথায় নেই এখন। দ্য হেরিয়েপ একটা বিখ্যাত আধুনিক নাটক কিন্তু। তো এটা আমাদের এক্সপ্রেশনিস্ট ড্রামার একটা গুরুত্বপূর্ণ উদাহরণ কিন্তু। কারণ কেন এটা, কারণটা কি? এখানে বাস্তব জীবনের ঘটনা দেখানো হচ্ছে, মানুষের মনের ভেতরে অভ্যন্তরীণ সংকট এবং সামাজিক বিচ্ছিন্নতাটা বেশি গুরুত্বপূর্ণ। যেমন এখানে চরিত্রের অন্তর্দ্বন্দ্বের ব্যাপার আছে। এই নাটকের প্রধান চরিত্র আমরা জানি ইয়াং। সে একটা জাহাজের স্টোকার হিসেবে কাজ করতেছিল। শুরুতে সে মনে করে যে সে শক্তিশালী এবং পৃথিবীতে তার একটা গুরুত্বপূর্ণ স্থান আছে, কিন্তু পরে সে বুঝতে পারে সে সমাজে তার কোনো মর্যাদা নেই। এই উপলব্ধি তাকে একটা গভীর সংকটে ফেলে দেয়। তো এই যে মানসিক দ্বন্দ্ব এবং একটা পরিচয় সংকট, এটাই কিন্তু আমাদের এক্সপ্রেশনিস্ট নাটকের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তো ইয়াং এখানে কি বলেছিল? আই বিলং। সে বাস করতে চেয়েছিল, কিন্তু সে পরে বুঝতে পারে। তারপর সমাজের প্রতি একটা প্রতিবাদের কথা আমরা জানতে পাই। নাটকটার আধুনিক শিল্প সভ্যতার বিরুদ্ধে একটা শক্ত প্রতিবাদ প্রকাশ আছে। শিল্প সমাজে শ্রমিকদের মানুষ হিসেবে নয়,
বরং যন্ত্রের মতো ব্যবহার করা হয়। এই সামাজিক সংকটকে নাট্যকার প্রতীকীভাবে দেখিয়েছেন। এটা কিন্তু কিন্তু এক্সপ্রেশনিস্ট নাটকের একটা সাধারণ বৈশিষ্ট্য। এরপর নাটকটিতে অনেক প্রতীক ব্যবহার করা হয়েছে, যেমন জাহাজের ইঞ্জিন রুম, যেটা আধুনিক শিল্প সমাজের প্রতীক। আবার যে গরিলাটা মানুষের আদিম অবস্থাকে বোঝায়, প্রাচীন অবস্থাটাকে বোঝায়। এই প্রতীকগুলো বাস্তবতার বাইরে গিয়ে গভীর অর্থ প্রকাশ করে। এবং ইয়াং কিন্তু শেষ পর্যন্ত বলেছিল, আই এইন্ট অন আর্থ অ্যান্ড আই এইন্ট ইন হ্যাভেন। অর্থাৎ এই যে প্রতীকী দৃশ্য, এগুলো মূলত আমাদের এক্সপ্রেশনিস্ট ড্রামার মধ্যে থাকে। তারপর নাটকটার বিভিন্ন দৃশ্যে অদ্ভুত ও শক্তিশালী মঞ্চসজ্জা দেখা যায়, যেমন অন্ধকার স্টোভহোল, ঠান্ডা শহরের রাস্তা, খাঁচাবন্দি গরিলার দৃশ্য। তো এইসব দৃশ্য চরিত্রের মানসিক অবস্থা প্রকাশ করে। এটা এক্সপ্রেশনিস্ট নাটকের কিন্তু একটা গুরুত্বপূর্ণ কৌশল। ক্লিয়ার হয়েছে এক্সপ্রেশনিস্ট নাটক বা এক্সপ্রেশনিস্ট প্লে? তো এখানে আদার ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি, মিলডার্ট, লং, স্মিথার্স, আদার শিপ ক্রিউ মেম্বার্স, এদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমরা যদি খেয়াল করি, আমাদের দ্য হেরিয়াপের মধ্যে এক্সপ্রেশনিজম যে মানে এক্সপ্রেশনিস্ট নোবেল বা সরি প্লে বা ড্রামার কথা বললাম, তো এই এক্সপ্রেশনিস্ট আর এক্সপ্রেশনিজম নাটকটা এক্সপ্রেশনিস্ট স্টাইলে লেখা। ওকে, গুড। তো এখানে বাস্তবতার বদলে চরিত্রের ভেতরের যে মানসিক সংকট অনুভূতি, এটা বেশি ফুটিয়ে তোলা হয়েছে। এবং স্টেজ নির্দেশনা, সংলাপ, দৃশ্য সবই প্রতীকীভাবে শ্রমিক শ্রেণীর বিচ্ছিন্নতা প্রকাশ করে। এই প্রকাশ করাটাকে মূলত বলা হয় এক্সপ্রেশনিজম। এবং এইটাকে ব্যবহার যে করে, সেই ব্যাপারটাকে বা সেই পুরো নাটকটাকে বলা হয় এক্সপ্রেশনিস্ট প্লে। এরপর হচ্ছে আমাদের যে ক্যারেক্টার, মেইন ক্যারেক্টার ইয়াং। তো এই প্রধান চরিত্র ইয়াং, এটা ইয়াং কি শব্দ থেকে নেওয়া, কথা থেকে। ওয়াই এ এন কে ডাবল ই, ইয়াংকি। তো এই ওয়ার্ডটা আমরা মাঝে মাঝে প্রশ্নের মধ্যে আবার দেখি, পরীক্ষার মধ্যেও প্রশ্নেও আসে। ইয়াংকি, ওয়াই এ এন কে, ইয়াং, শেষে ডাবল ই আছে। তো যা আমেরিকান সাধারণ শ্রমিকদেরকে বোঝায়। ইয়াং আধুনিক যুগের শক্তিশালী কিন্তু দিশেহারা মানুষের প্রতীক। সে মনে করে জাহাজের ইঞ্জিন রুমে কাজ করে সে বিশ্বকে চালাচ্ছে, কিন্তু উচ্চবিত্ত সমাজ তাকে পশু মনে করে। আর এই অপমান থেকে তার পরিচয় সংকট শুরু হয়। তারপর এখানে আমরা ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি বা শিল্পায়িত সমাজের কথা জানবো। নাটকের মূল প্রেক্ষাপট হলো শিল্প যুগের যান্ত্রিক সভ্যতা। ইঞ্জিন রুম, ধোঁয়া, যান্ত্রিক শব্দ সবই দেখায় শ্রমিকরা কেবল যন্ত্রের অংশ হয়ে গেছে। তাদের কোনো মানবিক মর্যাদা নেই। সমাজে তারা শুধু শক্তির প্রতীক হয়ে আছে, কিন্তু কোনো সম্মান বা তাদের পরিচয় পায় না। তারপর শ্রেণীর দ্বন্দ্ব। নাটক জুড়ে শ্রমিক শ্রেণী বনাম ধনী শ্রেণীর একটা দ্বন্দ্ব ফুটে ওঠে। যেমন এই যে মিডলার ডগলাস, এই যে ক্যারেক্টারটা মিডলার ডগলাস, ইনি কি করে, ধনী শ্রেণীর মেয়ে ছিল। আ ওয়েলদি ইয়ং উমেন হু ইজ ভিজিটিং দ্য শিপ। তো সে কি করেছিল, ইয়াংকে পশু বলে অপমান করেছিল। এতে প্রকাশ পায় কিভাবে অভিজাত শ্রেণী শ্রমিকদের ঘৃণা করে। আর ইয়াং ধনী সমাজে মানিয়ে নিতে চায়, কিন্তু কোথাও গ্রহণযোগ্যতা পায় না। তারপর এখানে আমরা একটা ব্যাপার পাবো, এলিয়েনেশন। এলিয়েনেশন কিভাবে, ইয়াং ধীরে ধীরে বুঝতে পারে যে সে কোথাও মানিয়ে নিতে পারতেছে না, না শ্রমিক সমাজে না ধনী সমাজে। সে রাজনৈতিক আন্দোলন IWW এটাতে যোগ দিতে চেয়েছিল, কিন্তু সেখানেও তাকে গ্রহণ করা হয় না। শেষমেশ সে চিড়িয়াখানার গরিলার সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, সেখানেও তার মিল হলো না, তাকে খেয়েই ফেললো, তাকে মেরেই ফেললো। চরম নিঃসঙ্গতা এবং আত্মধ্বংসের প্রতীক হয়ে উঠলো। তো আমরা একটা ব্যাকগ্রাউন্ড জানার চেষ্টা করি, এই দ্য হেরিয়েপের ব্যাকগ্রাউন্ড টাইপের। তো ইউজিন ওনিল 1922 সালে একটা মানে 1922 সালে যে হেরিয়েপ, দ্য হেরিয়েপ নাটকটা প্রকাশ করেছিলেন। এটা রচিত হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের শিল্পায়িত সমাজকে ঘিরে। যখন আধুনিক যন্ত্র সভ্যতা মানুষের জীবনে গভীর পরিবর্তন আনছিল, অনিল নিজে সমুদ্র যাত্রা করতেছিলেন এবং শ্রমিক জীবনের কঠিন বাস্তবতার কাছ থেকে তিনি দেখতেছেন। সেই অভিজ্ঞতা নাটকটার ভিত্তি করে দেয়। নাটকটি আমেরিকান এক্সপ্রেশনিজম ধারার অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ। এখানে বাস্তবতার চাইতে মানুষের মনের দুঃখ,
হতাশা ও বিচ্ছিন্নতাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। প্রধান চরিত্র ইয়াং হলো একজন স্ট্রোকার, সে ইঞ্জিন রুমে কয়লা ঢালে। তার মাধ্যমে অনিল দেখিয়েছে কিভাবে শিল্প যুগের শিল্পযন্ত্রের যুগে সাধারণ শ্রমিক সমাজ থেকে বিচ্ছিন্ন ও অচেনা হয়ে পড়ে। অনিল বিশ্বাস করতেন যে আধুনিক সভ্যতা শ্রমিক শ্রেণীকে সম্মান দেয় না, বরং তাদের মানুষ নয়, যন্ত্রের অংশে পরিণত করে। এজন্য ইয়াং ধীরে ধীরে নিজের নিজের পরিচয় সংকটে পড়ে এবং শেষে গরিলার সঙ্গে নিজের সত্তাকে মিলিয়ে দেখে। দ্য হেরিয়া প্রথম মঞ্চস্থ হলে দর্শকরা এর প্রতীকী ও নাটকীয় ভঙ্গিতে চমকে যায়। এটি শুধু একটি নাটক নয়, বরং শিল্পায়িত সমাজের মানুষের হারানো মর্যাদা ও আত্মপরিচয়ের সংকটের প্রতিচ্ছবি। অনিল তার ব্যক্তিগত অভিজ্ঞতা, সমাজ বাস্তবতা, আধুনিক সংকটকে মিলিয়ে এই নাটকটা তৈরি করেছিলেন। এজন্য এটি আধা বাস্তববাদী, আধা প্রতীকী কাহিনী। ক্লিয়ার? তাহলে আমরা এখানে মেজর ক্যারেক্টার হিসেবে আপাতত এই দুইটা ক্যারেক্টারকে বলতে পারি। ইয়াং, মেইন ক্যারেক্টার অফ দ্য প্লে, হি ইজ এ স্ট্রং, প্রাউড অ্যান্ড হার্ডওয়ার্কিং লেবারার অন আ স্টিম শিপ. He takes pride in his physical strength and hard work. After being insulted by Mildred Douglas, he feels rejected and struggle with his identity, place in society, and feelings of alienation. অর্থাৎ নাটকের কেন্দ্রীয় চরিত্র ইয়াং, সে জাহাজের ইঞ্জিন রুমে কাজ করা এক স্ট্রোকার। সে কয়লা ঢালে, শুরুতে মনে করে সেই বিশ্বকে চালাচ্ছে, কিন্তু মিডলার্ড তাকে পশু বলে অপমান করার পর তার পর থেকে তার আত্মবিশ্বাস ভেঙে গেছে। ওকে, সে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং নিজের পরিচয় খুঁজতে থাকে। শেষে চিড়িয়াখানায় গরিলার সঙ্গে নিজেকে মানিয়ে দেখে এবং করুণ পরিণতির শিকার হয়। আধুনিক শিল্প সমাজে শ্রমিকের বিচ্ছিন্নতা ও পরিচয় সংকটের প্রতীক হয়ে পড়ে। অপরদিকে যে ক্যারেক্টারটা মিলড্রেড ডগলাস, এই মিলড্রেড ডগলাস ধনী শ্রেণীর তরুণী ছিলেন। আ ওয়েলদি ইয়ং ওম্যান হু ইজ ভিজিটিং দ্য শিপ, যিনি হচ্ছে এই জাহাজটাকে পরিদর্শনে এসেছিল, দেখতে এসেছিল। শি লুকস ডাউন অন ইয়াং বিকজ অফ হিজ ডার্টি অ্যান্ড রাফ অ্যাপিয়ারেন্স। হি অ্যাটিটিউড শকস হিম অ্যান্ড মেক্স হিম কোশ্চেন হিজ অর্থ অ্যান্ড সোশ্যাল পজিশন। অর্থাৎ বলা হচ্ছে যে এই ধনী শ্রেণীর তরুণীতে আমাদের স্টিল ম্যাগনেটের মেয়ে, অর্থাৎ মিলড্রেড ডগলাস এই জাহাজের মালিকের মেয়ে। সে জাহাজে আসে মানুষকে কাছ থেকে দেখার নামে, কিন্তু ইঞ্জিন রুমে ইয়াংকে দেখে ভয়ে চিৎকার করে ওঠে এবং তাকে পশু বলে অপমান করে। এই ঘটনায় ইয়াংকে তার পরিচয় সংকট ও নিঃসঙ্গতার পথে ঠেলে দেয়। মিলড্রেড অভিজাত শ্রেণীর অহংকার, বিচ্ছিন্নতা ও শ্রমিক বিদ্বেষের প্রতীক। ওকে, এবার কিছু হচ্ছে আমাদের মাইনর ক্যারেক্টার আছে, যেগুলো হচ্ছে জাস্ট উপন্যাস নাটকটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে। যেমন এখানে আছে হচ্ছে আমাদের লং। লং একজন ইংরেজ শ্রমিক, আর শিপ ওয়ার্কার অফ ফ্রেন্ড অফ ইয়াং। হি রিপ্রেজেন্ট দ্য solidarity of life of the working class community. He sometimes supports young but is more grounded in practical realities. অর্থাৎ তিনি ইংরেজ একজন শ্রমিক যে রাজনৈতিকভাবে সচেতন ছিল। সে ধনী শ্রেণীর ভণ্ডামি ও বৈষম্যের বিরুদ্ধে কথা বলে, তবে ইয়াংকের মতো সে শক্তিশালী ছিল না। শ্রমিক আন্দোলন ও শ্রেণী সংগ্রামের প্রতীক হচ্ছে সে। এরপর হচ্ছে আমাদের একটা ক্যারেক্টার হচ্ছে প্যাডি। আগে প্যাডি ক্যারেক্টারটা দেখি। প্যাডি প্যাডি হচ্ছে আমার বৃদ্ধ আইরিশ নাবিক বা শিপ ওয়ার্কার হু ইন্টারেক্টস উইথ ইয়াং। হি ইজ পার্ট অফ দ্য ক্রিউজ ডেইলি লাইফ and helps show the routines and hardship of the worker. তো বলা হচ্ছে সে রাজনৈতিকভাবে সচেতন ছিল, সে ধনী শ্রেণীর ভণ্ডামি ও বৈষম্যের বিরুদ্ধে কথা বলে, তবে ইয়াংকের মতো সেও শক্তি মূলত হচ্ছে এই যে প্যাডি, সে তো মূলত হচ্ছে বৃদ্ধ আইরিশ নাবিক ছিল। তো অতীতের পালতোলা জাহাজের দিনগুলোকে সে স্মরণ করে। সে আধুনিক যান্ত্রিক জাহাজ ও শ্রমিক জীবনের কষ্টে অসন্তুষ্ট হয়ে গেছে। তার চরিত্র শিল্পায়নের আগে মানবিক শ্রম জীবনের প্রতীক হয়ে আছে। ওকে, এখানে কি আরো ক্যারেক্টার আছে? নাই। কিছু ক্যারেক্টার আছে যেগুলো এখানে মনে হয় দেওয়া হয়নি। যেমন আমরা একজনকে পাবো সেকেন্ড ইঞ্জিনিয়ার, দ্বিতীয় ইঞ্জিনিয়ার, জাহাজের উচ্চপদস্থ একজন কর্মকর্তা বা অফিসার। শ্রমিকদের তত্ত্বাবধান করে সে, তার মাধ্যমে শ্রমিক ও কর্তৃপক্ষের দূরত্ব বোঝানো হয়। তারপর এখানে আমরা আরেকটা ব্যাপার পাবো, ওই যে ইয়াং মূলত হচ্ছে IWW তে যোগদান করতে চেয়েছিল। কোথায় যোগদান করতে চেয়েছিল? IWW,
এই IWW এর পূর্ণরূপ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স অফ দ্য ওয়ার্ল্ড। কি বললাম? ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স অফ দ্য ওয়ার্ল্ড, IWW অর্থ। তো এর সদস্যরা, এই সদস্যরা হচ্ছে একটা ক্যারেক্টার, দ্য IWW এর সদস্যরা। এটা একটা বিপ্লবী বিপ্লবী শ্রমিক সংগঠন। ইয়াং তাদের কাছে যোগ দিতে চায়, কিন্তু তারা তাকে বিশ্বাস করে না এবং তাকে প্রত্যাখ্যান করে। তো এটি দেখায় যে সমাজে কোনো জায়গাতেই ইয়াংকের গ্রহণযোগ্যতা নেই। তারপর গরিলা, এরা মনে হয় গরিলা ক্যারেক্টারটা দেওয়া হয়নি। আচ্ছা, এই যে হচ্ছে towards the end, the title of imagery of the Harrier reflects Young's sense of primal humanity and his struggle to find identity, while neat literal characters আছে না। গরিলা, গরিলা ক্যারেক্টারটা যদি খেয়াল করেন, চিড়িয়াখানার প্রাণী সে। নাটকের শেষ দৃশ্যে ইয়াং তাকে আলিঙ্গন করে এবং করুণভাবে তার কাছে মারা যায়। গরিলা মানুষ থেকে পশুতে নেমে আসার প্রতীক, আধুনিক সমাজে মানবিক মর্যাদা হারানো, মানে হারানোটাকে বোঝায়। তারপর আমরা এখানে আরো কিছু ব্যাপার দেখব, যেমন হচ্ছে যে ফায়ারম্যান অ্যান্ড স্টোকার্স। ইয়াংকের সহকর্মীরা যারা ইঞ্জিন রুমে তার সঙ্গে কাজ করে, তারা ইয়াংকে নেতা হিসেবে মানে, কিন্তু পরে যখন তার মানসিক সংকট শুরু হয়, তখন তারা তাকে অদ্ভুত করে ভাবতে শুরু করে। তারপর হচ্ছে লেডিস অন দ্য ফিফথ অ্যাভিনিউ, অর্থাৎ ফিফথ অ্যাভিনিউ এর ধনী মহিলারা সংক্ষিপ্তভাবে উপস্থিত হয়। তারা ইয়াংকে এড়িয়ে চলে এবং ধনী সমাজের ভণ্ডামি, অহংকার ও শ্রমিক বিদ্বেষ প্রকাশ করে। ম্যান ইন দ্য জেল, কারাবন্দির সাথেও গিয়ে তিনি মানে থাকার চেষ্টা করেছেন। কারাগারে ইয়াং অন্যান্য কয়েদিদের সঙ্গে কথা বলে, তারা তাকে উপহাস করে এবং তার রাগ ও অসহায়কে উস্কে দেয়। এটি সমাজ থেকে তার সম্পূর্ণ বিচ্ছিন্নতাকে বোঝায়। তারপর IWW সংগঠনের সেক্রেটারি, IWW সেক্রেটারি যখন ইয়াং শ্রমিক আন্দোলনে যোগ দিতে চায়, তখন সংগঠনের নেতা বা সেক্রেটারি তাকে প্রত্যাখ্যান করে। তারা মনে করে ইয়াং শুধু আবেগপ্রবণ, কোনো বাস্তব রাজনৈতিক সচেতনতা তার মধ্যে নেই। অপরদিকে ইয়াং এবং হচ্ছে মিলড্রেড, এই দুইজনের মধ্যে তাদের যে সম্পর্কটা, এটা ছিল শত্রুতার। মিলড্রেড ইয়াংকে পশু বলে অপমান করে। ইয়াং চায় সমাজে নিজের মর্যাদা প্রমাণ করতে, কিন্তু শেষমেশ সে কোথাও জায়গা পায় না। সম্পর্কটা ধনী শ্রেণী এবং শ্রমিক শ্রেণীর মধ্যে গভীর দ্বন্দ্বের প্রতীক হয়ে দাঁড়ায়। অপরদিকে স্টকহোল, যেটাকে আমরা বলে থাকবো ইঞ্জিন রুম, এটা কোনো চরিত্র নয়, এটা একটা প্রতীকী স্থান। এখানে শ্রমিকরা কয়লার মতো অন্ধকারে থাকে, ঘামে এবং ধোঁয়ায় ভরা পরিবেশে কাজ করে। এটি শিল্পযন্ত্রের শ্রমিকের বন্দিত্বের প্রতীক। অপরদিকে ফিফথ এভিনিউ, যেটা আমি বললাম, এটা নিউ ইয়র্কে অবস্থিত, মঞ্চের অন্যতম একটি স্থান। ধনী সমাজের অহংকার, বিলাসিতা ও শ্রমিকদের প্রতি অবহেলার প্রতীক এটা। দ্য প্রিজন, কারাগার, ইয়াংকের আত্মসংকটের স্থান। এটি সমাজের শ্রমিকের অক্ষমতা ও নিঃসঙ্গতার প্রতীক। তারপর চিড়িয়াখানা, দ্য জু, নাটকের শেষ দৃশ্যের স্থান এটা। এখানে গরিলা ও ইয়াংকের মিলন হয়। এটি প্রতীক মানুষ এবং পশুর সীমারেখা মুছে যাওয়ার একটা ব্যাপার। ওকে, ক্লিয়ার? এরপরে এখানে ইংলিশ সামারি দেওয়া আছে, তারপর হচ্ছে মূলত বাংলা সামারিটা দেওয়া আছে, খুবই ছোট করে দেওয়া আছে। এখানে সব নাই, আমি তো আমার মতো করে বললাম, কোনো নোট থেকে বলি নাই, আমার মাথা থেকে বলছি। বুঝতে পারছেন? এই যে কথা হয় না। তো এখন এই বাংলা অ্যানালাইসিস বা সামারিটাও আমি আমার মতো করে বলি, শুধু মনোযোগ দেন। ওকে, আমি শুরুতেই বলছিলাম কয়টা সিন নিয়ে এই নাটকটা লেখা, মনে আছে কয়টা? 8টা। কয়টা? ফুল টাইটেলের সময় বলেছিলাম দ্য হেরিয়ের, আ কমেডি অফ এনশিয়েন্ট অ্যান্ড মডার্ন লাইফ ইন 8 সিনস। কয়টা সিনের কথা বলছি? 8টা। প্রথম সিন, প্রথম দৃশ্য শুরু হয় জাহাজ জাহাজের ফায়ারম্যানদের ঘরে। এই ঘরকে বলে ফরকেস্টল। জাহাজটা নিউ ইয়র্ক ছেড়ে
নিউ ইয়র্ক থেকে ছেড়ে গেছে, এখন আটলান্টিক মহাসাগরের পথের দিকে আছে। এখানে কয়লা ফেলার শ্রমিকরা বিশ্রাম নিচ্ছিল। দৃশ্য শুরু হয় যখন তারা কাজ শেষ করে ঘরে ফিরতেছিল। ঘরটি শব্দে ভরা, শ্রমিকরা সবাই ক্লান্ত, কিন্তু মদ খেয়ে তারা হাসাহাসি করতেছিল। কেউ গান গাইতেছিল, কেউ আবার ঝগড়া করতেছিল, কারো মুখে গালি, তাদের হাতে বোতল ঘুরতেছে, সবাই আধা মাতাল। এই ঘর যেন একটা পশুর আস্তানা। মানুষের বদলে এরা সবাই যেন বানর বা বন্য প্রাণী। লোকদের পোশাকও ময়লা হয়ে আছে, কেউ আছে খালি গায়ে, কারো গায়ে পুরনো জামা, মোটা শরীর, লোমশ বুক, পেশি ভরা হাত, তাদের চোখে ঘৃণা, মুখে রুক্ষ ভাব। দেখতে তারা যেন আধা মানুষ আধা পশু। উনি এখানে শ্রমিক শ্রেণীর কঠোর জীবন আর পশুর মতো অবস্থাকে দেখিয়েছেন। এই ভিড়ের মধ্যে ছিল ইয়াং। ইয়াং ছিল সবার নেতা। সে সবচেয়ে শক্তিশালী, বুক চওড়া, বলশালী হাত, তার মধ্যে কোনো ভয় নেই। তার কণ্ঠস্বরটা ছিল জোরালো। অন্যান্যরা তার দিকে সবসময় তাকিয়ে থাকতো। কেউ তার সাথে ঝগড়া করার সাহস পায় না। সবাই ভাবে ইয়াংকেই তাদের আসল নেতা। ইয়াং মাতাল শ্রমিকদের নিয়ন্ত্রণ করে। যখন ঝগড়া শুরু হয়, ইয়াং চেঁচিয়ে উঠে, তার গলায় আদেশ, সবাই থেমে যায়। ইয়াং বলে, বিয়ার মেয়েদের জন্য, আমাদের লাগবে শক্ত মত। এই বাক্য তার গর্ব প্রকাশ পায়। সে ভাবে সে আলাদা, তার শক্তি দিয়ে জাহাজ চলে। ঘরে আছে লং। লং একজন ইংরেজ শ্রমিক। সে সব সময় সমাজতন্ত্র আর রাজনীতি নিয়ে কথা বলে। বলে ধনী লোকেরা শ্রমিকদের শোষণ করছে, সবাই মিলে লড়াই করতে হবে। কিন্তু মাতাল লোকেরা তার কথা শুনে না, তারা হাসে। ইয়াং লংকে অবজ্ঞা করে। সে মনে করে লং দুর্বল। আরও একজন আছে পেডি। এই পেডি একজন বৃদ্ধ আইরিশ নাবিক। সে পুরনো দিনের কথা বলে। তখন ছিল পালতোলা জাহাজ, খোলা আকাশ, হাওয়া আর সমুদ্র। তার চোখে সে সময় ছিল স্বাধীনতার সৌন্দর্য, কিন্তু এখন সব যন্ত্রে পরিপূর্ণ, ধোয়া, কয়লা আর অন্ধকার। সে বর্তমানকে ঘৃণা করতেছে। ইয়াং পেডির কথায় হাসে। সে বলে, এই সব ফালতু কথা। জাহাজ চলে আমার শক্তিতে। আমি কয়লা দেই, আমি এই দুনিয়াকে চালাই। ইয়াং মনে করে সেই আসল মানুষ। তার শরীর, তার শক্তি, তার কাজ, এসব দিয়ে সভ্যতা টিকে আছে। তার অহংকার এখানে স্পষ্ট। এই দৃশ্যের শেষে শ্রমিকরা আবার গান ধরে। মাতাল হাসি আর শব্দে ঘর ভরে যায়। পেডি বসে থাকে নীরবে। লং চেষ্টা করে কথা বলতে, কিন্তু ইয়াংকের কণ্ঠস্বর সবার উপরে। সে যেন ঘোষণা করে, আধুনিক দুনিয়ার নায়ক সেই, তার শক্তি ছাড়া কিছুই চলবে না। এই দৃশ্য পুরো নাটকের উপর ভিত্তি তৈরি করে। এখানে তিনটা শক্তি দেখা যায়: ইয়াংকের শক্তি ও অহংকার, লংকের রাজনৈতিক চিন্তা, আর প্যাডির নস্টালজিয়া। তিনটাই তো পাচ্ছি, তাই না? এই তিনজন তিন রকম দুনিয়া বোঝায়, আর বাকিরা পশুর মতো ভিড় করে আছে। এই সব মিলিয়ে সমাজ, শ্রেণী আর মানুষের আসল পরিচয় নিয়ে এই নাটকটা শুরু হয়। সিন টু। দ্বিতীয় দৃশ্যটা শুরু হয় জাহাজের উপরের ডেকে। সকালবেলা সূর্যের আলো ডেকে ভর করেছে। ডেকে বসে আছে মিলড্রেড ডগলাস। সে একজন ধনী শিল্পপতির মেয়ে। তার সাথে ছিল তার একজন ফুপু। তারা দুজনেই রোদ তাপাচ্ছিল বা রোদ পোহাচ্ছিল আর গল্প করছিল। মিলড্রেড দেখতে মিলড্রেডকে দেখতে শান্ত এবং খুবই সরল ছিল। তার পোশাক সাদা এবং অভিজাত পরিবারের মেয়ের মতো। তার ফুপু বয়সে প্রবীণ, ধনী পরিবারের গর্ব আর অহংকারে ভরা। দুজনের কথাবার্তায় ধনী সমাজের জীবনধারা স্পষ্ট হয়। আলোচনা শুরু হয় মিলড্রেডের ইচ্ছে নিয়ে। মিলড্রেডের ইচ্ছে নিয়ে সে দরিদ্র মানুষদের কাছে যেতে চায়। সে মনে করে তাদের কষ্ট বুঝতে হবে। সে মনে করে গরিবদের জীবনকে জানলে সমাজে ভালো কিছু করা যাবে। কিন্তু ফুপু একবারে সন্তুষ্ট নয়। সে মনে করে মিলড্রেডের জায়গা শুধু অভিজাত শ্রেণীতে। তার মতে গরিব মানুষের তার মতে গরিব মানুষের কাছে তার যাওয়াটা একেবারে তার পরিবারের মান সম্মান নষ্ট করা। সে ভীত যে সমাজ এজন্য তাদের নিয়ে হাসাহাসি পর্যন্ত করতে পারে। ওকে। মিলড্রেড তার চিন্তায় দৃঢ় থাকে। সে জানায় যে সে গরিব মানুষদের মানে জীবন সত্যিকারভাবে দেখতে চায়। তার বাবার কারখানায় যারা কাজ করে তাদের মতো মানুষদের সাথে বসে তাদের জীবনের কষ্ট জানতে চায়। এবং ফুপু বারবার তাকে বোঝানোর চেষ্টা করে। সে মনে করায় ধনী পরিবারে জন্মানো মেয়ের আসল কাজ হলো আরাম আর সম্মান বজায় রাখা। সে গরিবদের সাথে মিশে কিছুই বুঝবে না।
বরং নিজেই কষ্ট পাবে। মিলট্রেড ফুপুর কথায় মানে অগ্রাহ্য করে সে চুপচাপ বসে থাকে, কিন্তু ভেতরে ভেতরে সিদ্ধান্তটা তার স্পষ্ট। সে যে করেই হোক জাহাজের নিচের তলায় যাবে, যেখানে কয়লা ফেলার ঘর আছে। সেই শ্রমিকদের জীবন সে নিজ চোখে দেখতে চায়। এই সময় দুজন অফিসার ডেকে আসে। তারা ফর্মাল পোশাক পরা। তারা জানায় যে মিলরেডের নামার সময় হয়ে গেছে। তারা তাকে নিচে নিয়ে যাবে। মিলরেড উঠে দাঁড়ায় এবার। ফুপু শেষবার তাকে থামানোর চেষ্টা করে। সে বলে, নিচে ধোয়া, কয়লা আর গরম ভরা অন্ধকার কক্ষ, সেখানে গেলে শরীর খারাপ হবে। সেখানে যাওয়া মানে নিজের অপমান ডেকে আনা। মিলড্রেড এসব নিয়ে কিছুই ভাবে না। সে তার সিদ্ধান্তে স্থির থাকে। সে জানায় সে নিচে নামবেই, নিচে সে যাবেই। সে যান্ত্রিক ঘরে গিয়ে শ্রমিকদের সঙ্গে দেখা করবে। অফিসাররা তাকে নিয়ে নিচে চলে যায়। ফুপু বিরক্ত হয়ে তাকিয়ে থাকে। তার মুখে অস্বস্তি আর অবিশ্বাস। সে বুঝতেই পারে না কেন ধনী পরিবারের মেয়ে এমন ইচ্ছা করছে। এই দৃশ্যের শেষে দেখা যায় ধনী আর গরিব শ্রেণীর ফারাক। ফুপু ধনী ধনী সমাজের অহংকার আর অসহিষ্ণুতার প্রতীক হিসেবে আছে। মিলড্রেড সরল সহানুভূতি আর কৌতূহলের প্রতীক। তবে তার সহানুভূতি বাস্তব অভিজ্ঞতা ছাড়া, তার যে সহানুভূতিটা ছিল, এটা বাস্তব অভিজ্ঞতা তার মধ্যে ছিল না। তো এই দৃশ্য আসন্ন সংঘর্ষের ভিত্তি গড়ে তোলে। মিলড্রেড নামবে ইঞ্জিন রুমে। সেখানে সে ইয়াংকের মুখোমুখি হবে। সেই সাক্ষাৎ হবে ইয়াংকের জীবনের সবচেয়ে বড় আঘাত। এখান থেকেই নাটকের ট্র্যাজেডি শুরু হবে, এটা কেউ বুঝতে পারে না। সিন থ্রি অর্থাৎ তৃতীয় দৃশ্যটার স্থান হলো স্টোকহোল বা ইঞ্জিন রুমে। এখানে কয়লা ফেলার শ্রমিকরা কাজ করছে। ঘর ভরা ধোয়া আর গরম। ঘরের মধ্যে ধোঁয়ায় পরিপূর্ণ এবং গরমে অসহ্য গরম ছিল। সেই ঘরের ঘরের মধ্যে শ্রমিকরা কাজ করতেছিল। সবাই ক্লান্ত হলেও গর্বের সাথে কাজ করতেছে। তাদের কাছে এই কাজে শক্তি আর জীবনের প্রতীক। ইয়াং এখানে সবচেয়ে বড়। সে মনে করে এই কাজের জন্যই দুনিয়া চলছে। তার শরীর শক্তিতে ভরা, তার কণ্ঠ জোরালো। সে কয়লা ছুড়ে দিচ্ছে। অন্যরা তাকে দেখে অনুপ্রাণিত হয়। সবাই ভাবে এই ইয়াংকেই আসল নেতা। ইয়াংকের মনে অহংকার। সে ভাবে তার শরীর, তার হাত আর তার পরিশ্রমে এই জাহাজটা এগিয়ে যাচ্ছে। সে ইঞ্জিনকে নিজের শক্তি দিয়ে চালায়। তার কণ্ঠে গর্ব, তার কাজে তেজ। এই সময় উপরে থেকে ইঞ্জিনিয়ার চিৎকার দেয়। সে শ্রমিকদের দ্রুত কাজ করতে বলে, কিন্তু ইয়াং রেগে যায়। সে গর্জে উঠে। সে আসল দৃশ্য মানে সে যে মূলত হচ্ছে যে যে কাজটা করার চেষ্টা করে, সেটা হচ্ছে যে ইয়াং মানে সেই সময় হঠাৎ করে একটু রেগে যাওয়ার মতো চেষ্টা করে, যে সে নিজের শক্তি দিয়ে ইঞ্জিন চালাচ্ছে। তার কণ্ঠে গর্ব আছে, তাকে তেজ আছে। তো এই সময় যখন ইঞ্জিনিয়ার চিৎকার দিল, সে শ্রমিকদের দ্রুত কাজ করতে বলতেছে, তো ইয়াং কি করে, রেগে গেল। সে গর্জে উঠল। সে অদৃশ্য ইঞ্জিনিয়ারকে গালি দিচ্ছে, কারণ ইঞ্জিনিয়ারকে তো সে দেখতে পাচ্ছে না। সেও পাল্টা গালি দিল। সে বলে, কাজ কেবল তাদের আদেশে হয় না, সেই আসল শক্তি মানে যেভাবে হয় সেটাই শক্তি দিয়ে হয়। ইঞ্জিনিয়ার কেবল বসে বসে বলে আর তারাই তো সব করে। অন্য শ্রমিকরা কাজ চালিয়ে যায়। তারা ইয়াংকের শক্তি আর কথায় ভরসা রাখে। সবাই মনে করে তারা মিলেমিশে জাহাজের আসল চালক। এই অবস্থায় হঠাৎ ঘরে প্রবেশ করে মিলড্রেড ডগলাস। তার সাথে অফিসাররাও আছে। ধনী শ্রেণীর মেয়ে এই গরম আর ধোঁয়ায় ভরা অন্ধকারে নেমেছে। শ্রমিকরা কাজ থামিয়ে তাকিয়ে থাকে, তার দিকে তাকিয়েছিল। ইয়াং প্রথমে কিছুই বুঝতে পারে না। সে খেয়ালই করে নাই যে মিলড্রেড এসেছে। সে শুধু ইঞ্জিনিয়ারের দিকে তাকিয়ে চেঁচাচ্ছিল। কিন্তু হঠাৎ সে দেখে অন্যরা কাজ থামিয়েছে। সে অবাক হয়। সে ঘুরে তাকায়। এখনই তার চোখে পড়ে মিলড্রেড। মানে সবাইকে খালি গালি দেওয়ার চিন্তা ভাবনা করেছিল, তখনই দেখে মিলড্রেডকে। মিলড্রেড তাকে দেখে স্তব্ধ হয়ে যায়। তার মুখ ভয়ে সাদা হয়ে যায়। ইয়াংকের শক্ত শরীর, কয়লায় ভরা মুখ, ঘামে ভেজা গা তাকে ভীষণ ভীত করে। মিলড্রেডের চোখে ইয়াংকে কোনোভাবে তার মানুষ মনে হয় নাই। সে যেন পশু। তার গর্জন, তার রুক্ষ চেহারা তাকে ভেঙিয়ে দেয়। হঠাৎ মিলড্রেড বলে ফেলে যে ইয়াং নোংরা জন্তু, নোংরা পশু। তার কণ্ঠে ভয় আর ঘৃণা। এই শব্দ ইয়াংকের আত্মায় মানে মনের মধ্যে গভীরভাবে আঘাত করে। কথা বলতেই মিলড্রেড অজ্ঞান হয়ে যায়। অফিসাররা তাকে ধরে বাইরে নিয়ে যায়। দৃশ্য শেষ হয় ইয়াংকের হতবাক অবস্থায়। সে দাঁড়িয়ে থাকে, তার মুখে বিভ্রান্তি। সে কিছু কিছু বুঝতে পারে না। কেন তাকে জন্তু বলা হলো, কেন তাকে মানুষ হিসেবে দেখা হলো না। এই মুহূর্ত থেকে শুরু হয় ইয়াংকের আত্মপরিচয়ের সংকট। চতুর্থ দৃশ্য আবার ঘটে ফায়ারম্যানদের ঘরে। আগের মতো খাট, ব্রেঞ্চ আর মদের পরিবেশ। তবে এবার ঘরের ভিতর হাসি নেই, গান নেই,
পরিবেশ গম্ভীর, কারণ ইয়াংকের মুখে কালো রাগ জমে আছে। ইয়াং বসে আছে চুপচাপ, কিন্তু তার ভেতরে আগুন জ্বলছে। তার মাথায় বারবার ভাসছে মিলরেডের কথা। ধনী মেধি তাকে নোংরা পশু বলেছিল, সেই মুহূর্ত তার মনে বিষ ঢেলে দিয়েছে। অন্য শ্রমিকরা অবাক হয়ে তাকিয়ে আছে। তার আগে কখনো ইয়াংকে এমন চুপচাপ আর চিন্তায় ডুবে থাকতে দেখে নাই। কেউ একজন জিজ্ঞেস করে কি হয়েছে। কেউ ভাবে ইয়াং হয়তো প্রেমে পড়েছে। তারা বলে হয়তো ধনী মেয়েটিকে ভালোবেসে ফেলেছে, তার জন্যই এত রাগ। কিন্তু ইয়াং গর্জে উঠে। সে বলে ভালোবাসার কিছু নাই, তার ভিতরে আছে শুধু ঘৃণা। ইয়াংকের মুখ লাল হয়ে যায়। সে দাঁত চেপে রাগে কাঁপতে থাকে। সে মিলরেডের কথা মনে করে। সে ভাবে ধনী মেয়েটি কিভাবে সাহস পেল তাকে পশু বলতে। সে চেঁচিয়ে বলে সে কোনো পশু নয়, সেই আসল শক্তি। সে কয়লা ফেলে, ইঞ্জিন চালায়, সেই পৃথিবীকে চালায়। ধনী মেয়েটি কিছুই করার নেই, তবু সে তাকে অপমান করলো। ধনী মেয়েটি তো এখানে কিছুই করে না, কেন তারপরও তাকে অপমান করলো? ইয়াংকের কণ্ঠে প্রতিশোধের আগুন। সে বলে তাকে খুঁজে বের করবে। সে মিলরেডকে মাটিতে টেনে নিচে নামাবে, তাকে দেখিয়ে দেবে আসল শক্তি কি। সে হঠাৎ দরজার দিকে যায়। তার চোখে আগুন, তার দেহে পাগলামি। মনে হয় সে এখনই ছুটে যাবে মিলরেডকে আক্রমণ করতে। কিন্তু তার সাথীরা ভয় পায়। তারা সবাই মিলে ইয়াংকে ধরে ফেলে, তার হাত চেপে ধরে, শরীর মাটিতে ফেলে দেয়। ইয়াং লড়াই করে, কিন্তু অনেকজন মিলে তাকে চেপে রাখে। ঘর ভয়ে ভরে যায় হট্টগোলে। ইয়াং চেঁচাতে থাকে, সে প্রতিশোধ চায়, সে মিলরেডকে শেষ করে দিতে চায়। সে ইয়াং মাটিতে শুয়ে হাঁপাতে থাকে, তার শরীর কাঁপে, চোখ চোখে ক্রোধ। তার সঙ্গীরা হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। তারা আগে কখনো তাকে এত ভয়ঙ্কর অবস্থায় দেখেন নাই। এই দৃশ্য দেখায় ইয়াংকের মানসিক পরিবর্তন। আগে সে গর্ব করত নিজের শক্তিতে, এখন তার আত্মসম্মান ভেঙে গেছে। একটি শব্দ তাকে অস্থির করে তুলেছে। ধনী সমাজ তাকে পশুর স্তরে নামিয়েছে। আর এখান থেকে তার জীবনের নতুন সংকট শুরু হলো। পঞ্চম দৃশ্য বা সিন 5। পঞ্চম দৃশ্যের স্থান নিউ ইয়র্ক সিটি। সময় 3 সপ্তাহ পরে। জাহাজ তার ভ্রমণ শেষে ফিরে এসেছে। এখন ইয়াং আর লং শহরের 5th এভিনিউতে হাঁটতেছে। রাস্তাটা চকচকে, চারপাশটা পরিষ্কার। ধনী সমাজের কেন্দ্র এখানে। সবকিছু গুছানো, ঝকঝকে, বিলাসী হয়ে আছে। ইয়াং এই জায়গায় দাঁড়িয়ে অবাক হয়। তার মনে হয় এই শহরটা হচ্ছে ধনীদের দুনিয়া, যেখানে গরিবদের কোনো স্থান নেই। লং চারপাশে দেখে বলে ধনীদের বিরুদ্ধে লড়াই করতে হবে বুদ্ধি দিয়ে। সে সমাজতান্ত্রিক চিন্তার কথা বলে। সে বোঝায় কেবল শক্তি দিয়ে নয়, রাজনৈতিক পথে লড়তে হবে। কিন্তু ইয়াং কিছুই শোনে না। তার চোখে আসে শুধু প্রতিশোধ। ইয়াংকের মনে এখনো মিলরেডের কথাটা বাঁচতেছে। সে তাকে জন্তু বা পশু বলেছিল। সেই অপমান তাকে পাগল করে তুলতেছে। সে ধনী শ্রেণীর সবাইকে নিজের শত্রু ভাবে। তার চোখে এভিনিউয়ের ভিড় মানে মিলরেডের মতো লোক। রাস্তা দিয়ে আসছে গির্জা থেকে ফেরা ভদ্রলোক আর ভদ্রমহিলা। তারা শান্তভাবে হাঁটতেছে, তাদের মুখে ভক্তি, পোশাকে আভিজাত্য। কিন্তু ইয়াংকের মনে তো অপমানের প্রতীক। সে হঠাৎই তাদের সামনে দাঁড়িয়ে যায়, অশোভনভাবে বাধা দেয়, রুক্ষ কণ্ঠে ধনীদের গালি দেয়। তারা ভয়ে সরে যায়, তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লং ভয়ে পিছিয়ে যায়। সেভাবে ইয়াংকের কাজ বোকামি, পুলিশ আসবে, তাই সে সরে গিয়ে ভিড়ের মধ্যে হারিয়ে যায়। ইয়াং এখন একা। ইয়াং দাঁড়িয়ে থাকে, তার চোখে চোখ রাগে লাল। সে ভাবে এই রাস্তার প্রতিটি মানুষ তার শত্রু। সে বলে শক্তি দেখাতে হবে। হঠাৎ এক ভদ্রলোক তার সামনে আসে, ভালো পোশাক পরা, গির্জা থেকে বেরিয়েছে কেবল। ইয়াং কোনো কথা না বলে তাকে ঘুষি মারে। ভদ্রলোক মাটিতে পড়ে যায়। চারপাশে হইচই শুরু হয়, ভিড় চিৎকার করে, কেউ পুলিশ ডাকতে ছুটে যায়। কয়েক মুহূর্তের মধ্যেই পুলিশ এসে যায়। তারা ইয়াংকে ঘিরে ফেলে। ইয়াং লড়াই করে, কিন্তু সংখ্যায় বেশি পুলিশ তাকে ধরে ফেলে। ইয়াংকের হাতে হাতকড়া পড়ে যায়। সে রাস্তায় দাঁড়িয়ে রাগে গর্জে উঠে। তার মাথায় প্রতিশোধ আর হতাশা, কিন্তু তার শরীর আর কিছু করতে পারে না। পুলিশ তাকে টেনে নিয়ে যায়। এই দৃশ্যের মাধ্যমে বোঝা যায় ইয়াংকের ভেতরের সংকট আরো গভীর হচ্ছে। ধনী সমাজের বিরুদ্ধে তার শক্তি কাজে লাগছে না। সে শুধু বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, আর শেষমেশ সে আইকনের হাতে বন্দী হয়ে পড়ে। বুঝতে পারছেন? বোঝা যায়। এরপরে সিন নাম্বার 6। ষষ্ঠ দৃশ্যের স্থানটা হচ্ছে কারাগারে। জায়গা হলো ব্ল্যাক ওয়েল দ্বীপের জেলখানা। সময়টা আগের ঘটনার পরের রাত। ইয়াং এখন 30 দিনের সাজা খাটতেছে। সে কারাগারের ভেতর বসে আছে। চারপাশে লোহার খাঁচা, দেওয়াল আর অন্ধকার।
তার চোখে মনে হয় এই জেলখানা আসলে একটা চিড়িয়াখানা, মানুষ এখানে পশুর মতো বন্দি, প্রতিটি কয়েদি যেন খাঁচায় আটকানো প্রাণী। ইয়াং নিজের গল্প বলতে শুরু করে। সে পাশের কয়েদিদের জানায় কিভাবে সে এখানে এলো। সে বলে ধনীদের রাস্তা ফিফথ এভিনিউতে সে ঝগড়া করেছিল, কিভাবে সে এক ভদ্রলোককে ঘুষি মেরেছিল, আর সেই জন্য পুলিশ তাকে ধরে এনেছে। কয়েদিরা তার গল্প শুনে, তারা হাসে, কেউ অবাক হয়। তাদের কাছে ইয়াং অদ্ভুত এক মানুষ। এদের মধ্যে একজন কয়েদি তাকে নতুন কিছু বলে। সে জানায় একটা সংগঠনের কথা, নাম ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স অফ দ্য ওয়ার্ল্ড অথবা IWW। এই সংগঠন শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করে, তারা ধনীদের বিরুদ্ধে লড়াই করে। সে ইয়াংকে পরামর্শ দেয় এই সংগঠনে যোগ দিতে। ইয়াং কিছুক্ষণ চুপ থাকে, তার মাথায় আবার ভেসে ওঠে মিলড্রেডের মুখ, সেই ধনী মেয়ে, আর যে তাকে পশু বলেছিল, তার বাবার বিশাল স্টিল ব্যবসা। এই সব চিন্তা ইয়াংকে আবার রাগিয়ে তোলে। তার শরীর কাঁপতে থাকে, সে দাঁড়িয়ে যায়, তার চোখ লাল হয়ে যায়। সে ভাবে ধনী শ্রেণী তাকে মানুষ ভাবে না, সে শুধু পশু। এই ভাবনা তাকে পাগল করে দেয়। হঠাৎ ইয়াং খাঁচার লোহার বার ধরে টানতে শুরু করে। তার বিশাল শক্তি দিয়ে সে বার বাঁকানোর চেষ্টা করে। ধাতু কেঁপে ওঠে। কয়েদিরা অবাক হয়ে তাকায়। ইয়াং যেন সত্যি এক জন্তু হয়ে গেছে। কিন্তু তখনই আসে প্রহরীরা। তারা ইয়াংকে দেখে ভয় পায়, তবে দ্রুত লাঠি আর বন্দুক নিয়ে ঝাঁপিয়ে পড়ে। ইয়াংকে আঘাত করে, তাকে মাটিতে ফেলে দেয়, তার শক্তি দমন করে। শেষে ইয়াং পড়ে থাকে হাঁপাতে হাঁপাতে, তার শরীর ব্যথায় ভরা। সে বুঝতে পারে জেলের দেওয়াল ভাঙা সম্ভব নয়। তার শক্তি যথেষ্ট হলেও সমাজের যন্ত্র আর আইনের হাত তাকে বন্দি করে রাখবে। বুঝতে পারছেন? তো এই দৃশ্যটা দেখাচ্ছে ইয়াংকের হতাশা আরো বেড়ে গেছে। সে নিজেকে পশু ভাবতে শুরু করছে এবার। ধনী সমাজ আর আইনের হাতে সে দুর্বল হয়ে গেছে। তার ভেতরের প্রতিশোধ আগুন হয়ে জ্বললেও মুক্তির পথ খুঁজে পাচ্ছে না। সিন নাম্বার 7, সপ্তম দৃশ্যের সময়, অর্থাৎ এটা 1 মাস পরে। ইয়াং তখন জেল থেকে বের হয়েছে। তার চোখের মধ্যে এখনো রাগ এবং প্রতিশোধ। সে এবার নতুন পথ খুঁজে নেয়। সে যায় শ্রমিক সংগঠন IWW, যেটা ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স অফ দ্য ওয়ার্ল্ডের অফিসে। অফিস ঘরটা ছোট, দেওয়ালে স্লোগান, কয়েকজন শ্রমিক বসে আছে। তারা ইয়াংকে দেখে খুশি হয়, কারণ জাহাজের ফায়ারম্যানরা সচরাচর সংগঠনে যোগ দেয় না। তারা ইয়াংকের আশা তাদের কাছে ভালো লাগে। ইয়াং গর্বের সাথে দাঁড়ায়। সে বলে সে যোগ দিতে এসেছে, সে ধনীদের বিরুদ্ধে লড়াই করতে চায়। সংগঠনের সদস্যরা তাকে দলে নেয়। প্রথমে তারা তাকে স্বাগত জানায়, কিন্তু কিছুক্ষণ পরে ইয়াং নিজের ভেতরের আগুন প্রকাশ করে। সে বলে স্টিল ট্রাস্টকে ধ্বংস করতে হবে। সে চায় পুরো স্টিল ব্যবসা উড়িয়ে দিতে। তার চোখে মিলড্রেডের বাবার স্টিল সাম্রাজ্য, নাজারেথ স্টিল, শত্রুর প্রতীক। সংগঠনের সদস্যরা চমকে যায়। তারা ভাবে ইয়াং অতিরিক্ত বলছে। এত রাগ মানে সে হয়তো আসল সদস্য নয়। তারা সন্দেহ করে সে হয়তো সরকারের লোক, হয়তো গুপ্তচর হয়ে এসেছে তাদের ফাঁদে ফেলতে। শুধু হয় গুঞ্জন, শুরু হয়ে গেল গুঞ্জন। সবাই একে অপরের দিকে তাকায়। শেষে তারা সিদ্ধান্ত নেয় ইয়াংকে বের করে দিতে হবে। তাহলে কি হবে? তারা তাকে ধাক্কা দিয়ে এরপর বাইরে ফেলে দেয়। ইয়াং রাস্তার ধুলোয় পড়ে যায়। তার মনে আবার শূন্যতা। সে বুঝতে পারে শ্রমিক সমাজেও তার কোনো স্থান নেই। সে আবার একা হয়ে গেল। রাস্তার ভিড়ে সে দাঁড়ায়, তার চোখে হতাশা। তখন এক পুলিশ এসে তার সামনে দাঁড়ায়। ইয়াং ভাবে এবার হয়তো আবার গ্রেপ্তার হবে। সে ভাবে অন্তত 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 কারাগারে একটা জায়গা আছে, কিন্তু পুলিশ তাকে কিছু করে না। সে শুরু সে শুরু মানে শুধুমাত্র সরে, মানে বলে যে সরে দাঁড়াও। যেন ইয়াং তার চোখে গুরুত্বহীন মানুষও নয়, সে কেবল রাস্তার ভিতরে একজন। ইয়াং দাঁড়িয়ে থাকে স্তব্ধ। ধনী সমাজ তাকে মানুষ মানে নেয়, শ্রমিক সংগঠনও তাকে মানল না। এবার পুলিশও তার দিকে তাকালো না। সে বুঝতে পারে সে কারো আশা নয়। সে না ধনী শ্রেণীর, না শ্রমিক শ্রেণীর, না আইনের চোখে মানুষ। এই দৃশ্যের শেষে ইয়াং আরো ভাঙ্গা মানুষ হয়ে ওঠে। তার ভেতরে রাগ এখনো আছে, কিন্তু সে আর জানে না কাকে শত্রু মানবে, কোথায় যাবে। সমাজ তাকে সম্পূর্ণ অচেনা করে ফেলছে। অষ্টম নম্বর দৃশ্য, শেষ দৃশ্য। অষ্টম স্থানটা হলো চিড়িয়াখানা। সময় আগের দিনের পরের সন্ধ্যার সময়। ইয়াং একা একা ঘুরতে এখানে এসেছে।
তার চোখে সমাজ আর মানুষ সব দূরে সরে গেছে। তার মনে হয় পৃথিবীতে তার আর কোনো স্থান নেই। সে দাঁড়িয়ে থাকে গরিলার খাঁচার সামনে। বড় শক্তিশালী লোমে ঢাকা গরিলা খাঁচায় বসে আছে। ইয়াং তাকিয়ে থাকে। তার মনে হয় গরিলা আর সে এক, দুজনেই শক্তিশালী, দুজনেই খাঁচায় বন্দী, একজন লোহার খাঁচায়, অন্যজন সমাজের খাঁচায়। ইয়াং গভীরভাবে ভাবে, সে নিজেকে মনুষ্য সমাজের বাইরে মনে করে। তার মনে হয় ধনী সমাজ তাকে মানুষ ভাবে নাই, শ্রমিক সংগঠনও তাকে নেয় নাই, পুলিশ তাকে গুরুত্ব দেয় নাই। সে শুধু পশু, তাই গরিলাই তার প্রকৃত সঙ্গী। সে গরিলার দিকে এগিয়ে যায়, তার চোখে অদ্ভুত মায়া। সে ভাবে গরিলা তার বন্ধু হবে। সে হাত বাড়িয়ে নিজের পরিচয় দিতে চায়, মনে মনে ভাবে দুজনের মধ্যে কোনো ফারাক নেই। তো ইয়াং খাঁচার তালা খুলে ফেলে, গরিলা মুক্তি পায়। সে মনে করে এখন গরিলা তাকে আলিঙ্গন করবে, তারা একসাথে থাকবে। সে ভাবে এই বন্ধুত্বে সে মুক্তি পাবে, কিন্তু মুহূর্তেই সব পাল্টে যায়। গরিলা হিংস্র হয়ে উঠে। সে ইয়াংকে শক্ত বাহুতে ধরে ফেলে। হঠাৎ প্রচণ্ড চাপে ইয়াংকের পাঁজরের হাড় ভেঙে যায়। তার বুকটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ইয়াং যন্ত্রণায় কাঁপতে থাকে, তার মুখে বিস্ময়। সে বুঝতে পারে গরিলা তার বন্ধু নয়, সে শুধু হিংস্র জন্তু। গরিলা ইয়াংকে খাঁচার ভেতরে ছুঁড়ে ফেলে দেয়। ইয়াং পড়ে যায় মাটিতে, তার শরীর ভাঙ্গা, তার শ্বাসটা একেবারে শেষ হয়ে আসতেছে। সে শুয়ে থাকে নিথর দেহে, তার ঠোঁট থেকে শেষ শব্দ বের হয়। সে বলে এখন সে জায়গা পেয়েছে, সত্যি সে পশু হয়ে গেছে। দৃশ্য শেষ হয় তার মৃত্যুর মাধ্যমে। খাঁচার ভিতরে পড়ে থাকে ইয়াংকের দেহ, চারপাশে নীরবতা। গরিলা আবার শান্ত হয়ে বসে থাকে। এই সমাপ্তি প্রতীকী। ইয়াং চেয়েছিল মানুষের সমাজে স্থান খুঁজে পেতে, কিন্তু ধনী সমাজ, শ্রমিক সমাজ, আইন, কেউ তাকে নিল না। শেষে সে পশুর কাছে আশ্রয় খুঁজলো, কিন্তু সেখানেও মৃত্যু ছাড়া কিছু পেল না। নাটক এখানেই শেষ হয়। ইয়াংকের মৃত্যু আধুনিক শিল্প সমাজের আধুনিক শিল্প সমাজে মানুষের হারানো পরিচয় ও নিঃসঙ্গতার প্রতীক হয়ে দাঁড়ায়। বুঝতে পারছেন? এই হচ্ছে আমাদের পুরো দ্য হেরিয়ার। ক্লিয়ার হয়েছে পুরোটা? এখানে কিছু কোটেশন দেওয়া আছে। যারা নিউ ফোর্থ ইয়ার তারা পুরো নোবেলটা, পুরো ড্রামাটা ভালোভাবে পড়ে ক্লিয়ার করবেন। যারা ওল্ড ফোর্থ ইয়ার আছেন, এখানকার ব্রিফ শর্ট ব্রড ক্লিয়ার করেন। পারবেন? লাইভে কি সাউন্ড ছিল না? ওই যে সাফিয়া আপু বলছিল শুনতে পাচ্ছি না দাদা লাইভে। পরে ঠিক হয়েছে? আচ্ছা আচ্ছা, আমি চেক দিলাম লাইভে সাউন্ড আছে। ক্লিয়ার হয়েছে ড্রামাটা? সাফিয়া আপু, এখন কাজ হচ্ছে আপনারা নিজেরা একটু পড়েন। এরপরে আপনাদের তখন ওই যে ক্লাসগুলো আবার যখন রুটিনে আসবে, তখন হচ্ছে এখানকার প্রশ্নগুলো আপনাদের দেখাই দেবো। গল্পটা তখন শর্টকাটে পড়াই দিয়ে দেখাই দেবো। আমি চেষ্টা করছি পুরো গল্পটা কাভার করার, পুরো গল্পটা আপনাদের বুঝিয়ে দেওয়ার। জানি না আপনারা কতটুকু বুঝতে পেরেছেন। তো যারা ওল্ড ফোর্থ ইয়ার আছেন, এখন এখানকার প্রশ্নগুলো একটু দেখেন। আমি উত্তরগুলো খুবই ইজি করে দেওয়ার চেষ্টা করছি। যে জায়গাগুলোতে বুঝবেন না শুধু আমাকে বলবেন নেক্সট ক্লাসে। আচ্ছা, নেক্সট যে সপ্তাহটা আছে সেই সপ্তাহে মনে হয় ফোর্থ ইয়ারের ক্লাস আমার আছে না? আজকে হচ্ছে 6 তারিখ, 6/3।
8 তারিখে ক্লাস আছে সেকেন্ড ইয়ার। আচ্ছা, তাহলে ফোর্থ ইয়ারের ক্লাস আছে 8 তারিখ, 8/3। 8/3 আছে আমেরিকান পোয়েট্রি, ইমিলি ডিকিনসন। বুঝতে পারছেন? যেমন এই যে দেখেন, এখানে হচ্ছে ফোর্থ ইয়ারের দ্য হেরি অ্যাপ থেকে যে প্রশ্নগুলো আসছে, 16 নাম্বারটা, তারপর হচ্ছে 17 নাম্বার, 18 নাম্বার, এই যে তিনটা প্রশ্ন। আর শেষের দিকে 20-21 দেখেন, এই 20-21 একেবারে নতুন করে প্রশ্ন আসছে কিন্তু 23 সালে। কি আসছে? হাউ ডাজ অ্যাথেনিসিটি অর ক্লাস প্লে আর রোল ইন দ্য হেরিয়াপ, লিখতে পারার কথা। হোয়াট ইজ দ্য কন্ট্রাস্ট বিটুইন ল্যান্ড অ্যান্ড সি ইন দ্য হেরিয়াপ। তারপর এই যে রাইট হোয়াট ইউ নো অ্যাবাউট মিলড্রেড ডগলাস, অথবা অ্যানালাইসিস দ্য ক্যারেক্টার অফ মিলড্রেড ডগলাস। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ফিফথ এভিনিউ ইন দ্য হেরিয়াপ। এক্সপ্লেইন খ্রিস্ট, হোয়ার ডু আই গেট অফ অ্যাট, হোয়ার ডু আই ফিট ইন। তো এখানে যে কয়েকটা প্রশ্ন আছে সবগুলোই পড়েন। যারা এবার পরীক্ষা দিবেন তাদের 23 সালটা ইগনোর করলেই হয়ে যাবে, এগুলো পড়ে ফেলবেন। আর অন্য দুইটা প্রশ্ন আমি পরে পড়াই দিব নিউ ফোর্থ ইয়ারের। ব্রডগুলো যদি, শর্টগুলো খুবই ইজি আছে। যেমন এই যে ল্যান্ড অ্যান্ড দ্য সি ইন দ্য হেরিয়া। দ্য সি সিম্বলাইজ ইন্ডাস্ট্রিয়াল লাইফ অ্যান্ড ফিজিক্যাল লেবার। ইয়াং ওয়ার্কস ইন দ্য শিপ ইঞ্জিন রুম surrounded by machinery and smoke. The ship is a self-contained industrial world where strength and endurance define a person's value. The sea is vast, powerful, and dangerous, reflecting both the intensity of labor and the dehumanizing effects of industrialization. Young feels at home here, connected to the physical world through work and effort. In contrast, the land represents oiled luxury and social hierarchy. When Young visits Fifth Avenue, he encounters Mildred Douglas and the upper class society. The land is orderly, elegant, and the alien to him. Here, social status, refinement, and appearance matter more than physical strength. Young's experience on land highlight his alienation and exclusion, showing the gulf between workers and the elite. The contrast also emphasizes identity and belonging on the ship and at sea. Young feels part of a collective and defined by labor and shared purpose. On land, he feels isolated, rejected, and powerless. অর্থাৎ সমুদ্রের মধ্যে আর হচ্ছে এই মানে ভূমিতে, দুইটার মধ্যে পার্থক্যটা কি ছিল সেটা আলোচনা করতে বলছিল। 23 সালের প্রশ্নের দুইটার কি উত্তর দেওয়া নাই? দেই নাই? এই তো দেওয়া আছে। এই দুইটাই 23 সালে এসছে মনে হয়, নাহলে একটা ভুল হয়েছে, একটা ডাবল অ্যান্সার হয়েছে, দেখতে হবে। এই যে ব্রড, কনসিডার ইয়াং অ্যাজ আ ট্রাজিক ক্যারেক্টার, খুবই গুরুত্বপূর্ণ। তারপর ইভালুয়েট দ্য হেরিয়াপ এজ আ মডার্ন ট্র্যাজেডি, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর এটাও খুবই গুরুত্বপূর্ণ, ডিসকাস দ্য মেজর থিমস অফ দ্য হেরিয়াপ। তারপর আইডেন্টিটি আইসোলেশন, ক্রাইসিস অফ আইডেন্টিটি, এটা থিমগুলো পড়লেই হয়ে যাবে, থিমের মধ্যে আসবে। ক্লাস কনফ্লিক্টস, তারপর এটাও গুরুত্বপূর্ণ। আর মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা কোশ্চেন বলা যায় হচ্ছে এই যে এটা, এখান থেকে 23-এ প্রশ্ন আসে নাই রিএফ থেকে। সেট সাজেশনে দেখেন তো 23-এ আসছে কিনা, আসার কথা তো। একটু চেক দেন। আমি বলছি আপনারা একটু 23-এর প্রশ্নগুলো দেখেন আসছে কিনা রিএফ থেকে, ব্রড।
তাহলে আপনাদের এখান থেকে প্রশ্ন আসবে, এখান থেকে একটু বেশি পড়তে হবে এবার। যেমন 22-এ 2টা প্রশ্ন আসছে, 21-এ একটা, 20-এও 20-এ 2টা। এখান থেকে আপনাদের মোটামুটি 2টা প্রশ্ন হয়তো কমন পাবেন এবার যারা পরীক্ষা দিবেন। বুঝতে পারছেন? আপনারা কোথায় দেখলেন যে আসে নাই? আমি তো কোশ্চিনটাই দেখতে বললাম। ওইখানে না, আপনি প্রশ্নপত্রে দেখেন। কোনটা আসছে কি বলেন, প্রশ্নটা বলেন। বলেন কোনটা আসছে। চুপ করে আছে। এক্সপ্রেশনিস্ট, ওই যে স্টাইলটা, যেটা নিয়ে আমি আলোচনা করলাম শুরুতে। ঠিক আছে। যারা পরীক্ষার্থী আপনাদের এই প্রশ্ন কয়টা পড়তে হবে? মোটামুটি 8, 9, 12। 8, 9, 11, 12। 8, 9, 11, 12, এই 4টা প্রশ্ন। আর এই 7 নম্বরটা একটু দেখে যাবেন। ক্লিয়ার? তো আজকে এ পর্যন্তই। এবং উত্তরগুলো যদি দেখেন, যেমন 7 নম্বরের উত্তরটা সেই মনে হয় ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যে পড়েছিলেন ওইভাবে দেওয়া আছে। আমি একটু দেখায় দেওয়ার চেষ্টা করি। এই যে Eugene O'Neill play the Harriet Young is the main character. He is a strong, proud, and hardworking man who works on a ship as a stoker. At the start, he feels powerful and important because of his physical strength. However, the world changes around him, and he begins to feel lost, weak, and isolated. O'Neill presents Young as a tragic character to show the conflict between human pride, social change, and identity. His tragedy comes from the gap between his self image and the modern one. Strong and proud. Young starts the play as strong and proud of his work. সে যখন কাজটা শুরু করে শক্তিশালী এবং দৃঢ়ভাবে গর্বের সাথে করে, অহংকারের সাথে করে। He believes his physical strength and hard labor. এটা গেল। তারপর alienated by society. Young face করলো alienation when he realized that society no longer values him. People like Mildred, a rich uh, socialite, look down on him. They see him as dirty, uncivilized, and unimportant. This makes Young feels powerless and angry. O'Neill used this alienation to show the tragic conflict between the individual and society. Young's pride cannot survive in the world that reject his identity. তারপর স্ট্রাগল এন্ড আইডেন্টিটি আছে, তারপর ডেথ এন্ড ট্রাজিক এন্ড, তার যে শেষে ট্রাজিক মৃত্যুটা ঘটলো, এই সবগুলোর কারণে তাকে ট্রাজিক ক্যারেক্টার বলা হচ্ছে। তারপর এটা একটা মডার্ন ট্রাজেডি কিনা সেটার কথা বলা হচ্ছে। তো মডার্ন ট্র্যাজেডিতে দ্য হিরো ইজ অফেন অ্যান অর্ডিনারি পার্সন। ইয়াং ইজ আ কমন ওয়ার্কিং ম্যান, স্ট্রং অ্যান্ড প্রাউড অফ হিজ লেবার। হি বিলিভস হিজ ওয়ার্ক অন দ্য শিপ গিভস হিম ইম্পর্টেন্স। হিজ হিরোইজম কামস ফ্রম হিজ স্ট্রেংথ, কারেজ। এই ব্যাপারগুলো খুবই ইজিভাবে দেওয়া আছে। কনফ্লিক্ট অ্যান্ড সোসাইটি, লস অফ আইডেন্টিটি এবং ট্র্যাজিক এন্ড। তারপরে দেখেন আপনার মেজর থিম এলিয়েনেশন, আইডেন্টি আইডেন্টিটি, ক্লাস কনফ্লিক্ট, হিউম্যান উইকনেস। তারপর হচ্ছে আপনি যদি খেয়াল করেন এই যে আইডেন্টিটি এন্ড আইসোলেশন, এই দুইটা ব্যাপার নিয়ে আলোচনা করতে বলছে। তাহলে প্রাইড এন্ড সেলফ আইডেন্টিটি, এলিয়েনেশন ফ্রম সোসাইটি, ইন্টারনাল স্ট্রাগল, আইসোলেশন এন্ড ডিসঅ্যাপিয়ার। তারপরে ক্লাস কনফ্লিক্টেরটাতে দেখেন ওয়ার্কিং ক্লাস প্রাইড, রিচ লুক ডাউন অন ওয়ার্কার্স, ফ্রাস্ট্রেশন এন্ড অ্যাঙ্গার, ট্রাজিক কনসিকুয়েন্স।
অর্থাৎ যদি আপনি খেয়াল করেন খুবই ইজি করে এবং সহজেই অ্যান্সারগুলো দেওয়া আছে। আর এই যে হিউম্যান রিক্রিয়েশন বাই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইন দ্য হেরিয়াপ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেখানে আমাদের ফিজিক্যাল ডিহিউম্যানাইজেশন পাবেন, ইমোশনাল রিগ্রেশন পাবেন, তারপর হচ্ছে সোশ্যাল আইসোলেশন পাবেন, এবং হচ্ছে লস অফ আইডেন্টিটি। এই ব্যাপারগুলো, অর্থাৎ একটা বিষয় যদি খেয়াল করেন একই কথা বারবার ঘুরে ফিরে কিন্তু আসতেছে, আসে না? যেমন লস অফ আইডেন্টিটি আপনি একবার পড়লে দুই তিনটা প্রশ্নের মধ্যে পেয়ে যাচ্ছেন। আমি চেষ্টা করছি ওই জিনিসগুলোকে উলট পালট করে ব্যবহার করার, যেটা যেখানে ব্যবহার করা যায়। ক্লিয়ার? তো এখন কাজ হচ্ছে আপনাদের পড়াশোনা করা, পড়ার পরে আমাকে জানানো। নেক্সট ক্লাস নেবো 8 তারিখ। 8 তারিখে আপনাদের হচ্ছে এই যে আমেরিকান পোয়েট্রি পড়াবো, আর এর মধ্যে এগুলো ক্লিয়ার করেন। ওকে, ক্লিয়ার? তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। টাটা, বাই বাই। পিডিএফ তো দিয়ে দেওয়া আছে না? নিউ ফোর্থ ইয়ার পিডিএফটা মনে হয় দিয়ে দেওয়া আছে। পিডিএফ পাইছেন সবাই? ও, দেই নাই। মানে ইমেজ পোস্ট করে দিছিলাম না এর আগেরটা, ইয়ং গুডম্যান ব্রাউনের। তো কই একজনও তো ওই আমি যে লিঙ্কটা দিছিলাম, কই এক রিয়েক্ট তো করেন নাই, কমেন্টও করেন নাই, তাহলে আমার দিয়ে লাভ কি? আমি যেগুলো আপনাদের দিলাম, আপনাদের উচিত ছিল না পোস্টটা রিয়েক্ট করা, কমেন্ট করা? উচিত ছিল। সূর্যা ইসলাম, রিয়ামণি, আব্দুল আহাদ, হাফসু ফাতেম, তানজিম তাসনিম হোসেন, এই কয়জন ছাড়া আর কাউকে খুঁজে পাওয়া যায় না, কোনো কমেন্ট নাই। কেন? অবশ্যই কিন্তু এইগুলোর পাশে থাকা উচিত। ঠিক আছে, আমি হচ্ছে আবার পোস্ট করে দিয়ে দিব। টাটা, বাই বাই। পিডিএফ নাই। এই যে লাইভ হচ্ছে লার্ন ইংলিশ উইথ রিপন সেন, এই পেজের মধ্যে দেখেন, এখানে ইমেজ আকারে পোস্ট করে দিব। আগেরগুলো ওইখানে দিয়ে দেওয়া আছে। আমি আগেও বলছি, আপনি যদি নিয়মিত আপনারা ফ্রি ক্লাস চান, সেটা যে কোনো টপিকের, আমি এখানেই দিব, নোটগুলো এখানেই দিব, আর হোমওয়ার্কগুলো আপনাদের বিদ্যাপুঞ্জ গ্রুপে দিতে হবে। ক্লিয়ার?